এসএ টুর্নামেন্টের অনেস্টলি আমি কোনো ম্যাচ দেখিনি। ওই ম্যাচটা আমি বসে, বসে দেখেছি যে আমরা সুবিধাটা হয়েছে আমরা ডিরেক্ট কেইনের সঙ্গে কথা বলতে পেরেছি। এই বিষয়টা আমাদের জিমি নিশামের কারণেই হয়েছিল। এখানে শান্তর একটা ভূমিকা ছিল জিমির সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপারে। সো একটা সিরিজ বাদ দিয়ে সে এখানে বিপিএল খেললো। আকবর কেন পিছিয়ে অন্যদের চেয়ে অনেক সময় আমরা দেখি, তার ইন্টারভিউতে আমরা দেখেছি। এই মুহূর্তে আকবর আছে কিনা আমি ডাউট। আমরা যখন আসলে দেখলাম যে আমরা কোয়ালিফায়ার 1-এ হেরে গেলাম, তারপরে আমাদের কোয়ালিফায়ার 2 এবং ফাইনালে দুটো ম্যাচ খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল। সো ওদিকে কেন্স এসেতে অপেক্ষা করছিল যে তার দল কোয়ালিফাই করবে কি করবে না। তো যদিও তার দলের খেলা না, কিন্তু অপর একটা দলের খেলার জন্য তাদের ওই জায়গাটা স্টে করতে হচ্ছিল যে কী হয় সিচুয়েশনের উপর। তো আলটিমেটলি ওই এসএ টুর্নামেন্টের অনেস্টলি আমি কোনো ম্যাচ দেখিনি। ওই ম্যাচটা আমি বসে, বসে দেখেছি যে তার দল কোয়ালিফাই যেন না করে এটার জন্য। এবং যখনই আমাদের বাংলাদেশ টাইমে রাত 2টার দিকে খেলা শেষ হয়েছিল, অ্যারাউন্ড এরকম কিছু, সঙ্গে সঙ্গে ওখানে বসে আমার লজিস্টিক ম্যানেজার যে এবং আমার টিম ম্যানেজার ঝরুব এবং বুলাভাই তাদের রুমের সঙ্গে একসঙ্গে বসে আমার খেলা দেখছিলাম। সঙ্গে সঙ্গে বলছি টিকিট কনফার্ম করেন, এই প্রসেস করেন, এভাবে করেন, এভাবে করেন। সো মানে একদম ইনস্ট্যান্ট শর্ট নোটিসে কিন্তু তার সব বিষয়গুলো ফাইনাল হয়। তবে এখানে বড় ভূমিকা ছিল জিমি নিশামের। কারণ নর্মালি আমরা যদি এজেন্ট থ্রু হয়ে যাই তখন প্রসেস করতে সময় লাগে, কারণ এজেন্টকে বলতে হয়, এজেন্ট ওই প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন করে, এখানে আর্থিক ব্যাপার, কন্ট্রাক্টের ব্যাপার থেকে ফ্লাইংয়ের যে মানে প্রসেসগুলো, এগুলোর কিছু ব্যাপার থাকে। আমরা সুবিধাটা হয়েছে আমরা ডিরেক্ট কেইনের সঙ্গে কথা বলতে পেরেছি। সো এজেন্টের থ্রু হয়ে আর যেতে হয়নি। সো এই বিষয়টা আমাদের জিমি নিশামের কারণেই হয়েছিল। সো খুবই শর্ট নোটিসে আমরা যেভাবে তাকে পেয়েছি, আমাদের মিরপুরের উইকেটের কন্ডিশনের জন্য এই ধরনের একজন প্লেয়ার খুব দরকার ছিল ওই মুহূর্তে। সো সেটা আমাদের ক্লিক করেছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বিপিএল পর্বটা একটু জিমি নিশামের কথা বলেই শেষ করতে চাই। জিমি নিশামের একটা কথা আপনি আপনার ফেসবুকেও লিখেছিলেন, তারও চলে যাওয়ার কিছু বিষয় ছিল, সেটা যদি একটু তার জিমি নিশামের দিককার কথাটা বলা যায়। জিমির সঙ্গে যখন আমি ফার্স্ট কন্ট্রাক্ট করি, যখন ও আইএল টি20 খেলছিল, তখন থেকেই কিন্তু আমরা ওর সঙ্গে কন্ট্রাক্ট শুরু করি। এখানে শান্তর একটা ভূমিকা ছিল জিমির সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপারে। ইনিশিয়াল কন্ট্রাক্ট কমিউনিকেশনগুলো শুরু করেছিলাম আমি একজন এজেন্টের মাধ্যমে, নিশামের যে এজেন্ট, তারপরে শান্ত সেই এজেন্টের সঙ্গে কথা বলে। তখন কথা বলার পরে দুজনের কমিউনিকেশনের ইন্টারেস্ট দেখে জিমি নিশামের এজেন্ট খুব পজিটিভ হয়ে যায়। তারপরে ফার্দার ফলো আপগুলো আমি করি, কন্ট্রাক্ট কত হবে, পার ম্যাচ কীভাবে আনবো, কোন ম্যাচ খেলবে, কোন ম্যাচ খেলবে না। সো এই ক্যালকুলেশন যখন শুরু করি, তখন আসলে জিমির প্রথমে একবার আলোচনা এরকমটা হয়েছিল আইএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে আসবে। পরে স্বাভাবিকভাবেই তার আবার ওয়ার্ল্ড কাপ অ্যাসাইনমেন্ট রয়েছে। সো তখন সে একটু সময় চেয়ে নিচ্ছিল। সো যার কারণে যেটা হয়েছে, তার সঙ্গে আমাদের মিনিমাম 4টা ম্যাচ খেলবে এরকম একটা কন্ট্রাক্ট হয়েছিল। সো সেটা আইএলের পরে হলে হয়তো আমরা ঢাকার পোর্শনের ম্যাচগুলো তোকে পেতাম না। তো যখন ও 2 ম্যাচ এদিক থেকে কম্প্রোমাইজ করে ওদিকে শেষের দিকে আসলো, তখন রিকোয়েস্ট করলাম যে তাহলে তুমি যদি পসিবল হয় তাহলে আমাদের পুরো টুর্নামেন্টটাই খেলে যাও। তখন বললো যে ঠিক আছে, আমি কমিউনিকেশন করে দেখি নিউজিল্যান্ড বোর্ড থেকে এনওসির ব্যাপারে। তো খুবই পজিটিভলি আমাদের সঙ্গে রেসপন্স করেছে এবং নিউজিল্যান্ড বোর্ডও সেই সাপোর্টটা করেছে আমাদেরকে বা জিমিকে, যে আসলে এনওসি পুরো ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত পুরো আমাদের এখানে খেলার জন্য। সো একটা সিরিজ বাদ দিয়ে সে এখানে বিপিএল খেললো, সেও খুব হ্যাপি এবং আমরাও থ্যাঙ্কসফুল যে নিউজিল্যান্ড বোর্ড তাকে এনওসি দিয়েছিল, কারণ ইন্ডিয়া সিরিজটাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ ছিল। বাট সেই ম্যাচ বাদ দিয়ে বিপিএল খেলেছে। সো জিমির সাইড থেকে পজিটিভ রেসপন্সটা আমাদের টিমের জন্য তো অনেক বড় একটা পাওয়া। এর পেছনে আমাদের ওনার যে টিম ওনার, তার কাছ থেকেও আমি তাকেও থ্যাঙ্কস দিতে চাই যে জিমিকে আমরা যেভাবে মানে আনতে চেয়েছি বা যেভাবে এনেছি, যে সাপোর্টটা দরকার ছিল এবং টিমের এনভায়রনমেন্টটা আমাদের টিম ওনারের পাশ থেকে যেভাবে আমরা পেয়েছি, সো সেখান থেকে সেই ট্রাস্টটা কিন্তু জিমি পেয়েছে। নর্মালি বিপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায় যে প্লেয়াররা খুব ট্রাস্ট পায় না, অনেক সময় কিন্তু যত আর্লি চলে যেতে পারে এরকম চিন্তা করে। বাট জিমির সাইড থেকে টিমের এনভায়রনমেন্ট এবং টিমের যে পেমেন্ট ইস্যু বা অন্যান্য ইস্যুগুলো যেভাবে ডিল করা হয়েছিল, সে খুব হ্যাপি ছিল, যার কারণে তার ইন্টারেস্টটাও কিন্তু সেভাবে হয়েছিল যে সে কন্টিনিউ করবে। খুবই পজিটিভ দিক। ক্যাপ্টেন অফ দ্য শিপ একজন কোচকে বলাই যেতে পারে, হেড কোচ তো অবশ্যই। ডিপিএল জিতেছেন, বিপিএল জিতেছেন, কিছু তো স্পেশাল আছে। হান্নান সরকারের মধ্যে স্পেশাল কি? স্পেশাল আসলে জানি না। আমার সবচেয়ে বড় যেটা মনে হয়, প্লেয়ারদের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমি যখন এইচ গ্রুপ সিলেক্টর ছিলাম, তারপরে যখন ন্যাশনাল সিলেক্টর হলাম, তাদের সঙ্গে সেই বন্ডিংটা সেখান থেকে লম্বা সময়ের জন্য তৈরি হয়েছে। মাঠে যখন এসে আমি কোচিং শুরু করি আবহানিতে, আমি এসেই শান্তকে ক্যাপ্টেন পেয়েছি, যার সঙ্গে আমার ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় কিন্তু বেশ কিছু মিটিং অ্যাটেন্ড করেছি আমরা। যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছিল, সেই বন্ডিংটা আমাদের কাজে লেগেছে। পাশাপাশি কোচিংয়ের বিষয়টা হচ্ছে, আমি কিন্তু সিলেক্টর হিসেবে জয়েন করার আগে 9 বছর আগে তখন কিন্তু কোচিংয়ে ছিলাম। সো কোচিংয়ের যেটা বলে ডিপ্লোমা বা যেটা বলে সার্টিফিকেট লেভেল 2 করা ছিলাম 2011-তে। তারপরে কোচিংয়ের বিষয়গুলো তো জানাই ছিল, সিলেক্টর থাকা অবস্থাও প্লেয়ারদের সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। সো আমি যখন একটা টিম নিয়ে কাজ করি, লাইক এই ধরনের টুর্নামেন্টে, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ বা এখন বিসিএল, এই ধরনের টুর্নামেন্টে আমার
টিম ওরিয়েন্টেড ফোকাস এবং টিম রেজাল্টের জন্য যেভাবে টিমের কাজ করা দরকার সেই কাজটাই করার চেষ্টা করি, মোর লাইক ট্যাকটিক্যাল বিষয়ে, মানে টেকনিক্যাল বিষয় হচ্ছে ট্যাকটিক্যাল এবং টিম এনভায়রনমেন্টটা নিয়ে কাজ করার চেষ্টা করি। লাকিলি সেগুলো ক্লিক করছে। যেমন আমি আন্ডার-17 যখন করেছি তখন ট্যাকটিক্যালের পাশাপাশি টেকনিক্যাল অনেক ব্যাপার ছিল, বাট আন্ডার-17 কোচিং আর নিশ্চিতভাবে এই টপ লেভেলের কোচিং এক না। সো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মেটে বিভিন্ন এনভায়রনমেন্টে কোচিং করার যে বিষয়টা, সেটা অ্যাডাপ্ট করাটা খুব জরুরি, যেটা আমি লাকিলি খুব তাড়াতাড়ি করার মতো কাজ করেছি লাকিলি, এবং আমার টিমমেট যারা ছিল প্লেয়ার, পাশাপাশি আমার কোচিং স্টাফ যারা ছিল তাদের সেই সাপোর্টটা আমি পেয়েছি। তো আমার মনে হয় যে সবাই আমাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করছে এবং আমি সবাইকে যার যার জায়গায় যার যার পজিশনে তাকে সমানভাবে সম্মান দেওয়ার চেষ্টা করছি। এই জন্য হয়তো আমি সেই ধরনের একটা পজিটিভ টিম এনভায়রনমেন্ট তৈরি করতে পারছি। ফাস্ট ফরওয়ার্ড টু বিসিএল, আকবর আলী তার লিস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন যখন আপনি ডাগ আউটে বসে আছেন, ছোটবেলা থেকে দেখছেন, কতটা স্পেশাল আপনার কাছে, কেমন ফিল হচ্ছিল? আমি যখন এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, তারপরে তো ওরা উপরে চলে গেলো লাইক এইচপিতে বা এই টিমে খেলছে, তখন আমি এজ গ্রুপ সিলেক্টর। তো ন্যাশনাল সিলেক্টর যখনই হলাম তখন কিন্তু আপনারা দেখবেন আকবরের উপর যে আমার ট্রাস্টটা ছিল, আমি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে সেই ট্রাস্টটা দেখানো শুরু করেছিলাম। অস্ট্রেলিয়া আমরা টপ 10 খেলতে গেলাম, সেখানে ক্যাপ্টেন ছিল। এরপরে যখন ইমার্জিং খেলতে গেলো সেখানে ক্যাপ্টেন ছিল। রংপুরের ক্যাপ্টেন্সি সে রেগুলার করছে। সো তার মধ্যে ক্যাপ্টেন গুণটা রয়েছে, সঙ্গে দরকার ছিল তার পারফরমেন্স, যেটা ব্যাটিংয়ে, সেই জায়গাটা হয়তো ডোমেস্টিকে আপস অ্যান্ড ডাউন চলছিল। সো আমি লাকি যে আমার পাশাপাশি যখন থাকছে সোফার ভালো খেলছে আমি দেখছি। সো আমি মানে তাকে যখন পাশে পাই তাকে সেই আমি জানি যে কী মোটিভেশনটা তার দরকার, আমি চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। নিশ্চিতভাবে অন্যরাও করছেন, বাট আমার সামনে থেকে যখন তাকে কিছু কাজ করার সুযোগ পাই, সে পজিটিভ মোটিভেশনটা পায় এবং তার ট্রাস্টটা রয়েছে আমার সঙ্গে থাকার কারণে। সো সেই কারণে হয়তো তার পারফরমেন্সটা অন্যান্য যে বিভিন্ন সময় যেরকম হোক আর না হোক, আমি পাশে থাকলে হয়তো তার মেন্টাল সাপোর্টটা ভালো থাকে। সেটা নিশ্চিতভাবেই আমাকেও ইন্সপায়ার করে যে আকবর কেন পিছিয়ে অন্যদের চেয়ে। অনেক সময় আমরা দেখি, তার ইন্টারভিউতে আমরা দেখেছি অদম্যর, সে লাস্ট প্রেস মিটে সে বলেছিল যে অন্যরা হয়তো তার চেয়ে ভালো করছে। বিষয়টা হচ্ছে ভালো তো অবশ্যই করছিল, এই জন্যই বাকিটা ন্যাশনাল টিমে তার যতটা ভালো করা উচিত সেইটা হচ্ছিল না। সো নিশ্চিতভাবেই লাস্ট সাউথ আফ্রিকার সঙ্গে যখন 100 করলো, তারপরে এখন এসে আবার এখানে ওয়ানডেতে 100 করলো। সো এটা তার জন্য একটু এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা ওপেন করলো। পাশাপাশি আমি যেহেতু টিমের সঙ্গে রয়েছি, তাকে সেই প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করছি। রাস্তা ওপেন করলো যেটা বললেন, আসলে আমরা লাস্ট এই মৌসুমটাতেই যদি দেখি, টপ এন্ড T20 বলুন, তারপরে এমার্জিং রাইজিং স্টার্স এশিয়া কাপ, ন্যাশনাল টিমের রাডারে তিনি রয়েছেন। আসছে পাকিস্তান সিরিজ, ওয়ান ডে ফরম্যাটের সিরিজ, সেখানে কি আকবরকে ডেবিউ করানোর উপযুক্ত একটা মঞ্চ হতে পারে, যেহেতু এটাই ইন্টারন্যাশনাল প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা 27 ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি বলা? এটা খুব টাফ কল আমার এই পজিশনে বসে, বিকজ আমি ন্যাশনাল সিলেকশন সেরে এসেছি প্রায় 1 বছর। তো এর মধ্যে যেটা হয়েছে, আমাদের ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু খুব বেশি আমরা খেলিনি। ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছি, কিছু ওয়ান ডে ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল। সো সিলেকশন প্যানেল এবং ন্যাশনাল টিম নিশ্চিতভাবেই এই ধরনের পজিশনে যেভাবে আগাচ্ছে তাদের প্ল্যানিংয়ে এই মুহূর্তে আকবর আছে কিনা আমি ডাউট। বাট যদি এই বিসিএল বাকি ম্যাচগুলো বা এই টুর্নামেন্টটা যদি ভালো খেলে, হয়তো পাকিস্তান সিরিজে না হলেও ওই যে একটা অপশন হিসেবে আরেকটু এগিয়ে যাওয়া, সেই জায়গাটায় হয়তো নিজেকে এগিয়ে রাখতে পারবে, অন্তত এই টুর্নামেন্টটা ভালো খেলে। সো পাকিস্তান সিরিজেই যে খেলতে হবে ব্যাপারটা আমি সেভাবে চিন্তা করছি না। নিশ্চিতভাবে 27 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের যে একটা পুল হবে ওয়ানডের, সেই পুলের শর্ট লিস্টে হয়তো সে নিজের জায়গাটা করে নিতে পারবে। সো এই 100টা তাকে একটা হোপ দিচ্ছে। পাশাপাশি ক্রিকেট বোর্ডের যারা এই ন্যাশনাল টিম ডিল করছেন, লাইক সিলেক্টর, কোচিং স্টাফ, কোচরা, ইভেন ন্যাশনাল টিমের কোচরাও এখানে রয়েছেন সবাই। সো তারা নিশ্চিতভাবে মনিটর করছেন এবং তারা দেখছেন সে শর্ট লিস্টেড বা যেই পুলটা তৈরি হবে 27 ওয়ার্ল্ড কাপের জন্য, হয়তো আকবর সেই শর্ট লিস্টে নিজের জায়গাটা করে নিতে পারবেন। একজন প্লেয়ারের কথা একটু বলতে চাই, সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন। পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তার বোলিংয়ের স্লোয়ার বলগুলো যথেষ্ট কার্যকরী মনে হয় দেখতে, এবং ম্যাচে সেগুলো হয়ও। মানে হোয়াট স্পেশাল ইন হিম, হোয়াট স্পেশাল ইন হিজ স্লোয়ার্স? এটা আসলে আপনি দেখবেন একজন প্লেয়ার যখন তার এই ধরনের ভেরিয়েশন অপশনগুলো থাকে, তারা সাধারণত যত ছোট ভার্সন খেলা হবে মোর এফেক্টিভ হয়, যেটা স্পেশালি আমি বলতে চাচ্ছি T20 ক্রিকেটে। ওয়ান ডে ক্রিকেটে স্লোয়ারটা অবশ্যই কার্যকর, বাট এর সঙ্গে তার পেসটাও ম্যাটার করে। সাকলাইনের এখন আমার কাছে মনে হয় যে যেভাবে পারফর্ম করছে, নিশ্চিতভাবে আমাদের প্রসেসের মধ্যে রয়েছে, লাস্ট এইচপি ক্যাম্পেও রয়েছিল।
তার জন্য এখন যেটা মানে তার সঙ্গে কথা বলা হচ্ছে বা তাকে গাইড করা হচ্ছে যে তার পেসটা যেটা রয়েছে সেটা নিয়ে একটু কাজ করতে হবে। মানে আপনি দেখেন মুস্তাফিজ যখন 135+ বল করে তখন তার কাটার বা স্লোয়ারটা মোর এফেক্টিভ, যখন এটা 130-এর নিচে চলে আসে তখন কিন্তু এফেক্টিভনেসটা কমে যায়। সো সাকলাইনের এখন যেই কাজটা আসলে সেটা হলো তার পেসটা বাড়াতে হবে, যেটা 125 থেকে 30-এর মধ্যে রয়েছে সেটা পেসটা 135 কীভাবে করা যায়, তখন এই স্লোয়ারটা নিশ্চিতভাবে আরও বেশি কার্যকর হবে। এখনই আমি বলছি না ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য একদম প্রস্তুত বা রেডি হয়ে গেছে, বাট তার সামনে সময় রয়েছে। এই সময়ের মধ্যে তাকে নিজেকে প্রস্তুত করতে পারলে নিশ্চিতভাবেই শর্টার ভার্সন ক্রিকেট স্পেশালি টি20 সঙ্গে ওয়ানডে সেটাতে একটা এফেক্টিভ প্লেয়ার হতে পারে, বিকজ নিচের দিকে যে একটা ছোটো ব্যাটিং কন্ট্রিবিউশনের অ্যাবিলিটি সেটাও তার মধ্যে রয়েছে। সো সাকলাইনও সেই ফোকাসটা রয়েছে এবং সেভাবেই কাজ করছে। এই মুহূর্তে কোচ হিসেবে ভূমিকা পালন করছেন, নির্বাচক ছিলেন দীর্ঘ সময় এইজ লেভেলে, তারপর ন্যাশনাল টিমেরও। নির্বাচকের কাজটা কতটা কঠিন? আমি তো খুব এনজয় করি আসলে। কোচিংয়ে এসেই বড় সাকসেস পেয়ে গিয়েছি, হয়তো কঠিন সময়টা খুব একটা ফেস করতে হয়নি এখনও। যদি সামনে আসে তখন হয়তো কঠিনটা আমাকে আরও শেখাবে, বাট আমি আশা করছি যেন সেই সময়টা না আসে। বাট সিলেকশনে যেটা হয়েছে আমি খুব এনজয় করি, বিকজ আমি করেছি আসলে 9 বছর সিলেক্টর ছিলাম, 8 বছর এবং 1 বছর ন্যাশনাল টিম সব মিলে 9 বছর। তো 9 বছরের সিলেকশন যে কাজগুলো আমি সাকসেসফুলি করতে পেরেছি এটা আমি বলতে পারি। 1 বছর ন্যাশনাল সিলেক্টর ছিলাম, তখনও আমি যখনই আমার কাজটা করার সুযোগ পেয়েছি সিলেক্টর হিসেবে আমি কিন্তু আমার জায়গা থেকে বেস্ট কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, আমার অপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি খুব মিস করি অনেস্টলি, যদি আমাকে বলেন আমাদের অনেক প্লেয়াররাও বলে যে ভাই বা স্যার হোয়াট এভার, এক একজন একইভাবে সম্বোধন করে। আমাকে সিলেক্টর হিসেবে তারা কিন্তু অনেকেই রিকোয়েস্টও করেছে অনেস্টলি যদি বলেন, এবং বাংলাদেশ টিমের টপ প্লেয়ার কিছু রয়েছে তারাও বলেছিল। বাট আসলে সিলেকশনে আমি খুব এনজয় করি। বাংলাদেশ ক্রিকেটের আমার কাছে মনে হয়েছে অনেস্টলি যদি বলেন, বাংলাদেশ ক্রিকেটে যদি কন্ট্রিবিউট করার যদি আমি চিন্তা করি, সিলেকশনও আমার জন্য খুব ভালো একটা জায়গা ছিল, যেখানে আমি হয়তো যেভাবে চিন্তা করছিলাম, যেভাবে এগিয়ে যাচ্ছিলাম হয়তো আমি সেখানে চিন্তা করতে পারতাম। বাট আমি কোচিংয়ে এসে হয়তো সেই কন্ট্রিবিউট করতে পারবো, তার সঙ্গে আমার কেরিয়ারটা অন্তত সেটেল ডাউন হবে। সিলেকশন তো আসলে কোনো কেরিয়ার না, আর আমি কোনো বড় বিজনেসম্যানও না যে আমি আসলে সিলেকশন করে 3 বছর পরে সিলেকশন ছেড়ে দিয়ে যে সে বিজনেসে ইনভলভ হবো। সো ক্রিকেটটাই আমার রুজি থেকে শুরু করে আমার পুরোটাই লাইফ। সো সেই জায়গা থেকে লম্বা কেরিয়ার বা সাকসেস যদি আমি কন্টিনিউ করতে চাই, সেটা আমার কাছে মনে হয় কোচিংয়ে করা সম্ভব। বাট সিলেকশনটা আমি খুব এনজয় করেছি এবং আমি খুব মিস করি।